টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব একটি চর্চিত বিষয় ডিন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব যে বাতিল নিয়ে নানানভাবে চর্চা হচ্ছে, কথা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে ইত্যাদি। আসলে বিষয়টি কি, এই বিষয়টি আজকে আমাদের আলোচনায় থাকবে। যে সাম্প্রতিক বছরগুলোতে বিচার বিভাগ নাগরিকত্ব বাতিলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, কারা হারাচ্ছেন নাগরিকত্ব, এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে আজকে আমরা আলোচনার বিষয় হিসেবে রেখেছি। হাতে যদি সময় থাকে তাহলে অ্যাসাইলাম মামলায়, কারণ আমরা অনেকেই অ্যাসাইলাম করি, অ্যাসাইলাম মামলায় আপনার বা আমার যে উদ্দেশ্য বা নেক্সাস কিভাবে প্রমাণ করবেন বা করব, সে বিষয়ে বেশ কিছু টিপস আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি যদি হাতে সময় থাকে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের প্রশ্ন তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ টিবিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে এই রাত্রিবেলা আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং একটি চর্চিত বিষয়, ভীতিকর বিষয়, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখছি যে বিচার বিভাগ মানে ডিপার্টমেন্ট অফ জুডিশিয়ারি, এই ডিপার্টমেন্ট অফ জুডিশিয়ারিও নাগরিকত্ব বাতিলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে যে এই যে গুরুত্ব দিচ্ছে, এর আইনি ভিত্তি কি আছে, কাদের উপর বেশি প্রয়োগ হচ্ছে বা কারা বেশি টার্গেটেড হচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন। বা আদৌ একজন নাগরিককে কি মানে দেশ থেকে বিতরণ করা যায় কি না, সেই বিষয়টিও আপনি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন। তাতে করে অনেকেই যে নানান রকম ভীতির মধ্যে আছে তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। হ্যাঁ, আজকে একটি খুব চমৎকার বিষয় দর্শকদের জন্য উপস্থাপন করেছেন। এই জিনিসটি আমরা প্রায় শুনি, বিশেষ করে এই সরকার ক্ষমতা আসার পরে যে ডিন্যাচারালাইজেশন, যারা কিনা ফরেন বর্ন আপনার নন সিটিজেন ছিল, পরবর্তীতে এখানে ন্যাচারালাইজ ওয়েতে সিটিজেন হয়েছে, তাদের ক্ষেত্রে এই শব্দটা ইউজ করা হচ্ছে এখন, যে ডিন্যাচারালাইজ করা যায় কিনা কাউকে। অবশ্যই এখানে ল রয়েছে, যেটা কিনা আমরা জানি যে আপনার ইউএস গভর্নমেন্টের যে 8 ইউএস আপনার সেকশন হচ্ছে 1451, এই ধারার আলোকে অলরেডি একটা প্রভিশন দেওয়া আছে যে কোন ক্ষেত্রে কাদেরকে ডিন্যাচারালাইজ করা যাবে। এটার ক্ষেত্রে দুটো খুব ইম্পর্টেন্ট শব্দ রয়েছে। একটা হচ্ছে যদি কেউ ইলিগালি মানে অবৈধভাবে সিটিজেনশিপ অর্জন করে, যা কিনা সে যোগ্য ছিল না। ফর এক্সাম্পল, সিটিজেনশিপের যে স্ট্যাচুটরি যে ক্রাইটেরিয়া রয়েছে, যেমন হচ্ছে কাউকে 5 বছর থাকতে হবে অথবা 3 বছর থাকতে হবে, কোনো কারণে যদি এই এলিমেন্ট গুলো মিস যায়, সেটা একটা আপনার উদাহরণ হতে পারে। যদি অবৈধভাবে, যেটা কিনা সে যোগ্য ছিল না সিটিজেনশিপ নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু চাইলে জাস্টিস ডিপার্টমেন্ট সিভিল প্রসিডিং শুরু করতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট যে গ্রাউন্ড রয়েছে যে ডিন্যাচারালাইজেশন করার, সেটি হচ্ছে কেউ যদি উইলফুলি মিসরিপ্রেজেন্টেশন করে যদি সিটিজেনশিপ অর্জন করে এবং পরবর্তীতে সেই আপনার মিসরিপ্রেজেন্টেশনটি যদি ডিসক্লোজ হয়ে যায়, তখন কিন্তু চাইলে জাস্টিস ডিপার্টমেন্ট তার এগেইনস্টে ডিন্যাচারালাইজেশন প্রসেস শুরু করতে পারে। এখন হচ্ছে উইলফুল মিসরিপ্রেজেন্টেশন কি কি হতে পারে? মনে করেন কোন একটা ম্যাটেরিয়াল ফ্যাক্ট
বিশেষ করে যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যদি কারো থাকে, সে যদি সেটা ডিসক্লোজ না করে। আর এখানে এখন বর্তমানে যে ডিন্যাচারালাইজেশন প্রসেসের ক্ষেত্রে কারা বেশি আক্রান্ত হচ্ছে এবং খুব সহজভাবে কাদেরকে জাস্টিস ডিপার্টমেন্ট তাদের প্রসিডিং শুরু করতে পারছে, সেটি হচ্ছে আমি বলবো যে খুব একটা ইম্পর্টেন্ট এবং সূক্ষ্ম বিষয়। যারা কিনা সিটিজেনশিপ প্রক্রিয়া চান, ওই ফর্মের মধ্যে, বর্তমান ফর্মে বিশেষ করে ওখানে যে সিকিউরিটি কোশ্চেন রয়েছে, যে 15A, ওখানে একটা প্রভিশন রয়েছে, হ্যাভ ইউ এভার বিন কমিটেড ক্রাইম, অর যেটা কিনা আছে অলসো এনি কমিটেড ক্রাইম হুইচ ওয়াজ নট রিপোর্টেড অর নট ডিসক্লোজড। তো এটার ক্ষেত্রে যদি কেউ নো দিয়ে থাকে এবং পরবর্তীতে সিটিজেন হয়ে গিয়েছে এবং হওয়ার পরে দেখা গেল যে এমন কোন অপরাধের সাথে জড়িত সে ছিল যখন সিটিজেনশিপ প্রক্রিয়া ছিল, এবং পরবর্তীতে সে ওই অপরাধের জন্য কনভিকশন পেয়েছে, তখন খুব কিন্তু এবং গিল্টি প্লি করেছে, তখন কিন্তু খুব ইজিলি আপনার ইউএসসিআইএস এর কাছে এবং জাস্টিস ডিপার্টমেন্টের কাছে প্রমাণ চলে আসে যে এই 10 বছর ধরে এই ধরনের ক্রাইম করে আসছে, পরবর্তীতে সে নিজেই দোষ স্বীকার করেছে। তাহলে কিন্তু ওই যে সেকশনের যে নো আনসার করেছে, যেটা কিনা তার ইয়েস আনসার করার কথা ছিল, সেই গ্রাউন্ডে কিন্তু খুব সহজতর ভাবে কিন্তু কারো ডিন্যাচারালাইজেশন প্রক্রিয়া শুরু করতে পারে। আমরা কিন্তু খুব রিসেন্টলি বেশ কয়েকটা কিন্তু উদাহরণ দেখতে পাই, যেটা কিনা ইউএসসিআইএস এর ওয়েবসাইটেও রয়েছে। খুব রিসেন্টলি একজনের বিরুদ্ধে, যেটা আপনার মিড স্টেটে একটা লোকের বিরুদ্ধে যে ডিন্যাচারালাইজেশন প্রসেস শুরু করেছে এবং ইউএসসিআইএস তাদের প্রমাণ হাজির করছে। কারণ হচ্ছে ওই ব্যক্তিটি লং টাইম সেক্স ট্রাফিকিং এর সাথে জড়িত ছিল, মানে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ টেক্সাসের একটি আদালত। রাইট, হ্যাঁ, সেই আদালতে, তার মানে ওখানে সান অ্যান্টোনিও নামে একজন 54 বছর বয়সী ব্যক্তি। রাইট, আপনার কাছে সঠিক ইনফরমেশন রয়েছে। আর সেটি ওই ব্যক্তিটি কিন্তু নট অনলি যে সিটিজেনশিপ হওয়ার পরে ওই অপরাধগুলো করেছে সেটা নয়, তার অপরাধের ধারাবাহিকতা ছিল সিটিজেনশিপ অর্জন করার আগ থেকে, যার ফলে ইউএসসিআইএস ওই সেকশনটিতে টাচ করেছে যে নো, তুমি তো ওই কন্টিনিউয়াস অপরাধের দোষ স্বীকার করেছে, কিন্তু মাঝখান দিয়ে যে সিটিজেন হয়েছে সেই আনসারটি নোর জায়গায় ইয়েস হওয়ার কথা ছিল, তুমি নো দিয়েছো। এই কারণে কিন্তু তার সিটিজেনশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তো তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে যে ডিন্যাচারালাইজেশনের যে বিষয়টি, সেটি কেবলমাত্র যারা অপরাধের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়িত, বা আমেরিকার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি, সেই ধরনের লোকগুলোকেই ডিন্যাচারালাইজেশন করা যেতে পারে। এমনিতে যে সবাই একটা ভয়ের মধ্যে থাকে যে বোধহয় আমরা বাইরে থেকে এসেছি, নাগরিকত্ব লাভ করেছি, ছোটোখাটো দু একটা হয়তো আমরা হয়তো সিগন্যাল ভায়োলেট করেছি বা এরকম ধরনের দু একটা হয়তো অপরাধ করেছি, বা কেউ করিনি, তারপরেও হয়তো ভয়ের মধ্যে থাকে যে হয়তো আমাদেরকে তাড়িয়ে দেবে। বিষয়টি তা নয়। না, আপনি সঠিকভাবে বলেছেন যে বিষয়টি তাই নয়, কিন্তু আমি যেটা বলেছি যে উইলফুলি মিসরিপ্রেজেন্টেশন, এখানে আরেকটি বিষয় আসতে পারে। যেমন সিটিজেনশিপ নেওয়ার সময় উনি এমন কোন ক্রাইম করেছে যেটা কিনা ডিসক্লোজ করেনি, এবং ডিসক্লোজ করলে ওনার সিটিজেনশিপ পেত না, এটাকে বলে যে মিসরিপ্রেজেন্টেশন, এবং যেটা কিনা ম্যাটেরিয়াল ফ্যাক্ট হিসেবে কাউন্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু তার সিটিজেনশিপ বাতিল হয়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন, যে ধরুন যে যারা বাইরে থেকে আমরা এসেছি, এসে সিটিজেন বা নাগরিকত্ব লাভ করেছি এবং এই ধরনের অপরাধ যদি করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে ডিন্যাচারালাইজেশনের প্রক্রিয়া চলতে পারে, বা প্রমাণ হলে একটা সময় আমাকে বের করে দিতে পারে। কিন্তু এমনই হতে পারে যে আমরা এখানে এসেছি, জন্ম এখানে করেছি, কিন্তু একই অপরাধ করেছি, বাই বার্থ এখানে আমি জন্মসূত্রে নাগরিক হয়েছি, কিন্তু অপরাধটা যে বাইরে থেকে এসে ন্যাচারালাইজড হয়েছে সে, এবং যে জন্মসূত্রে এখানে বেড়ে উঠেছে সে একই ধরনের অপরাধ করেছে, তাহলে এই জন্মসূত্রে নাগরিককে কি করবে? তার কি ডিন্যাচারালাইজেশন হওয়ার সুযোগ আছে, নাকি তাকে জেল জরিমানা দিয়ে শেষ করতে হবে? না, এমনি যদি ক্রাইম করে, অপরাধ করে, ইভেন যারা ন্যাচারালাইজ সিটিজেন হয়ে গিয়েছে তারাও যদি কোনো অপরাধ করে, মনে করেন সিটিজেন হওয়ার পরে, তারাও কিন্তু ইউজুয়ালি ডিন্যাচারালাইজেশন প্রসেসে পড়বে না, আনলেস যদি দেশদ্রোহিতা এবং আরো কিছু সিরিয়াস ক্রাইমের সাথে জড়িত না হয়, তাহলে কিন্তু তার কিন্তু নর্মাল ক্রাইম করলে সে কিন্তু তার সিটিজেনশিপ বাতিল হওয়ার কোনো চান্সেস নাই।
এটি হ্যাঁ আমার একটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে যখন আমি ল স্কুলে ছিলাম। তো আমাদের ইমিগ্রেশন লয়ের যে প্রফেসর ছিল উনি প্রশ্ন করলো যে ইমিগ্রেশন ল পড়ানোর পরে যে গ্রিন কার্ড দেন সিটিজেনশিপ, বললো যে সিটিজেন হওয়ার পরে তুমি কি বেনিফিট পাবা। একজন স্টুডেন্ট পিছন থেকে যোগ করে বললো দেন আই উড বি এলিজিবল টু ডু ক্রাইম। তো টেকনিক্যালি যেটা গ্রিন কার্ড অবস্থায় আপনি কোনো ক্রাইম করলে, যেমন সিএমটি যে ক্রাইম এগেইনস্ট মরাল টার্পিটিউড করলে আপনার কিন্তু গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে, আপনাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে। কিন্তু আপনি যদি সিটিজেন হয়ে যান, আপনি যদি কোনো অপরাধ করেন, রেগুলার কোনো ক্রাইমের সাথে জড়িত হন, আপনাকে সাজা দিবে কিন্তু আপনার সিটিজেনশিপ বাতিল করবে না। ওইটার কিন্তু প্রভিশন নাই যে এরকম যে আপনি কোনো ক্রাইম করেছেন আপনার সিটিজেনশিপ বাতিল হয়ে যাবে, আনলেস যদি আপনি দেশদ্রোহিতা এবং আরো কোনো সিরিয়াস কোনো ক্রাইমের সাথে জড়িত হন, তাহলে আপনার সিটিজেনশিপ কখনো বাতিল হবে না। এখন আসলে আপনি যে প্রসঙ্গটি উপস্থাপন করেছেন যে বন্ড সিটিজেন, বন্ড সিটিজেনদের ক্ষেত্রে ওরকম কোনো প্রভিশন নাই। তারা যত সিরিয়াস ক্রাইম করুক দেশের মধ্যে তাদের সাজা হবে, যাবজ্জীবন হবে, ডেথ পেনাল্টি হবে, সিভিল বা ক্রিমিনাল মামলা হবে, কিন্তু সাজা হতে পারে না। কিন্তু ইন্টারেস্টিং আরো কিছু বিষয় এখানে আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে হতে পারে যদি ওই ব্যক্তিটি রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত হয়। যেমন আপনি মনে আছে কিনা যে আমাদের যে বাংলাদেশি বংশোদ্ভূত একটা মেয়ে যে ইউকে বর্ন ছিল, ও যে আইএসএস এ জয়েন করেছিল সিরিয়াতে, ওকে কিন্তু ইউনাইটেড কিংডম কিন্তু আপনার সিটিজেন ন্যাচারাল যেটা কিনা সিটিজেনশিপ বাতিল করে দিয়েছিল, কিন্তু সে কিন্তু বর্ন ছিল ইউকে, তাকে কিন্তু সিটিজেনশিপ কিন্তু এটা রিভোক করে দেওয়া হয়েছে। সো একইভাবে ইউএসএ তো ল রয়েছে যদি কেউ দেশের বিরুদ্ধে কাজ করবে, দেশে আমাদের ইউএস বর্ন একটা নাগরিককেও কিন্তু তারা কিন্তু ইয়েমেনে তারা কিন্তু হত্যা করেছিল যে দেশের বিরুদ্ধে কাজ করছে, এটা তারা কিন্তু হত্যা করতে পারে যে দেশের এগেইনস্টে। মেইন কথা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি, দেশের এগেইনস্টে যদি কেউ চলে যায় তাহলে কিন্তু তাকে আর দেশে সিটিজেনশিপ মানে রিভোক করার ক্ষেত্রে কিন্তু প্রভিশন রয়েছে। তার মানে সবচেয়ে যে বিষয়টি এখানে আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসলো, যদি রাষ্ট্রের পক্ষে হুমকি স্বরূপ কেউ কোনো কাজ করে বা স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে যদি আঘাত হানি আমরা কেউ, সেই ক্ষেত্রে ডিন্যাচারালাইজেশনটা হতে পারে, অন্যথায় নয়। আপনার এই বিষয়টি নিয়ে পরিষ্কারভাবেই আমরা আজকে বোধহয় বোঝাতে পেরেছি যে আমাদের আসলে ভয়ের কোনো কারণ নেই। যদি না আমরা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের বিরুদ্ধে বা বড় কোনো অপরাধ না করে থাকি, তাহলে হয়তো শাস্তি হতে পারে, যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে বিচার হবে, বিচারে শাস্তি হতে পারে, কিন্তু ডিন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব বাতিল হওয়ার মতো কোনো কারণ নেই। আর এই বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুই একটা প্রশ্ন এসেছে ফেসবুকে, একটু বলি। জাহিদুল ইসলাম তিনি বলছেন যে আমি কনসুলার প্রসেস করে গ্রিন কার্ড নিয়ে আসছি, আমি কি এখন বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে কিনা জানাবেন। এটিও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন সময় আমরা আমাদের ক্লায়েন্টরা এবং বিভিন্ন যে এই ক্লায়েন্টও বোধহয় আপনার মাধ্যমেই নিয়েছে, রাইট, দেখতে পাই যে গ্রিন কার্ড ধারী যারা আছে তাদের নাকি দেশে যাওয়া বন্ধ, দেশে যেতে পারবে না। আসলে এটা বলবো সম্পূর্ণ এটা ভিত্তিহীন সংবাদ। যাদের গ্রিন কার্ড রয়েছে তারা কিন্তু রেগুলার প্রসেস যেতে পারবে, আইন সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। ওদের যদি প্রয়োজন হয় অবশ্যই দেশের বাইরে ট্রাভেল করতে পারবে। তবে মনে রাখতে হবে যে গ্রিন কার্ড নিয়ে দেশের বাইরে গেলে কিছু ওনাকে রুল ফলো করতে হবে। ফার্স্ট রুল হচ্ছে কোনোভাবেই পারমিশন ছাড়া 1 বছরের বেশি অবস্থান করতে পারবে না, এতে করলে তার গ্রিন কার্ডটি বাতিল হয়ে যাবে অটোমেটিক। আরেকটি রুল হয়েছে সে যদি একদম যদি প্রয়োজন না হয়, পারমিশন না থাকে, 6 মাসের বেশি যেন বাইরে স্টে না করে। কারণ এখানে একটা খুব ইন্টারেস্টিং ল রয়েছে, সেটি হচ্ছে গ্রিন কার্ড ধারী যদি আপনি 6 মাসের বেশি আমেরিকার বাইরে অবস্থান করেন, বাট আপনার 12 মাসের মধ্যে আপনি রিটার্ন করেন, স্টিল ইউর গ্রিন কার্ড ইজ ভ্যালিড, মানে গ্রিন কার্ড ভ্যালিড থাকবে। কিন্তু এয়ারপোর্টে আসার পরে সিপিবি অফিসার হাতে ওনার ভাগ্যরে চলে যাবে। উনি চাইলে যদি যে কোনো গ্রাউন্ডে কিন্তু ওনার গ্রিন কার্ডটা কিন্তু রিভোক করতে পারে আফটার 6 মান্থ। কিন্তু উনি যদি উইদিন 6 মান্থের মধ্যে ব্যাক করে, সেক্ষেত্রে ওনার রাইট আছে যে উনি লফুল পার্মানেন্ট রেসিডেন্স অ্যাজ এ রাইট he or she can enter in the United States. তো এই রুলটা খেয়াল রাখতে হবে ওনাকে। কিন্তু কেউ যদি ঘন ঘন এই কাজটি করে, যে আসলো 2 মাস থাকলো, তারপর আবার গেল, আবার 6 মাস পরে আসলো, সেক্ষেত্রে কি ইমিগ্রেশন অফিসার তাকে প্রশ্ন করতে পারে যে তোমাকে তো গ্রিন কার্ড দেওয়া হয়েছিল এখানে থাকবার জন্যে, এখানে নিজেকে গড়বার জন্যে, তাহলে তো প্রয়োজন মনে হচ্ছে যে তুমি আর এখানে থাকার দরকার নেই, সুতরাং সেক্ষেত্রেও কি তার গ্রিন কার্ডটি রিভোক করে দিতে পারে?
হ্যাঁ, এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেজ করতে পারে যারা কিনা ঘন ঘন যাওয়া আশা করে কোনো কারণ ছাড়া। সেক্ষেত্রে কিন্তু সিপিবি অফিসার কিন্তু তারা প্রিজাম্পশন অ্যাপ্লাই করতে পারে যে ইউ আর নো মোর ইন্টেন্ট টু সেটেল ইন দিস কান্ট্রি, কারণ তাকে যখন গ্রিন কার্ডটা ইস্যু করা হয় তখন ওই যে তাকে ইউএস গভর্নমেন্ট মনে করে যে তার ইন্টেনশন হচ্ছে তাকে আমেরিকাতে নিজেকে সেটেলমেন্টের জন্য প্রক্রিয়া শুরু করা। এখন যদি দেখা যায় যে সে গ্রিন কার্ড পাওয়ার পরে ঘন ঘন বছরে 3-4 বার দেশের বাইরে থাকছে, আমেরিকায় খুব কম সময় থাকছে, তখন কিন্তু যদি যে কোনো সময় এয়ারপোর্টে আসলে কিন্তু অফিসাররা কিন্তু ওই প্রিজাম্পশনটা অ্যাপ্লাই করে তার গ্রিন কার্ড রিভোক করে তাকে কিন্তু রিমুভাল প্রসিডিংস ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান। জাহিদুল ইসলাম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সৈয়দ আমিনুর, আপনার এই প্রশ্নটির পরে টেলিফোনে যাব। I apply for my kids, they are under 21. I am green card holder. All my documents qualify December 2024. Now I am receiving text messages from US Embassy. They just say what for next 60 days. They just doing couple of times. Now what should we do? এটি একটি আসলে রেগুলার প্রসেস বলা যায়, যেটা উনি হচ্ছে F2A ক্যাটাগরি। বর্তমানে ফাইনাল অ্যাকশনের যে ডেডলাইন, যেটা বিশেষ করে সেপ্টেম্বর 2025 এর যে ভিসা বুলেটিন বের হয়েছে, ওতে কিন্তু আছে যে আপনার সেপ্টেম্বর 1, 2022 এর আগে যারা আবেদন করেছে, যাদের প্রায়োরিটি ডেট, তাদের জন্য হচ্ছে ভিসা এখন অ্যাভেলেবল। বাট ওনার অলরেডি সবকিছু ডান হয়ে গেছে। খুব সুন হয়তো বা ওনার প্রায়োরিটি ডেটে চলে আসতে পারে, কারণ খুব একটা বেশি দূরে নয় যে ফাইলিং এর ডেডলাইন, সেটি হচ্ছে প্রায় আপনার জুন 2025। তো সেক্ষেত্রে ওনাকে একটু পেশেন্ট হতে হবে। আর যেটা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে 60 ডেজ নোটিশ পাঠায়, ওটা একটা খুব রেগুলার প্রসেস। ওনাকে সবসময় এটা ওনার কেসটা চেকে রাখতে হবে। তার মানে এই 60 ডেজের যে মেইলটা অর্থ হচ্ছে যে এটা ইন অ্যাকশন, অর্থাৎ এটা কার্যকর অবস্থায় আছে। সুতরাং এটা নিয়ে ভাবার কিছু নেই, একটু সময় নিন, নিশ্চয়ই আপনার যে বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করেছেন সেটি সমাধান হবে। সৈয়দ আমিনুর, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহান আহমেদ। আমার প্রশ্নটা অ্যাটর্নি স্যারের কাছে। জি, যে আমি গত বছর অ্যাসাইলাম উইন করে আমি লাস্ট অক্টোবরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু আমরা কিছু জায়গায় শুনলাম যে এই বছরে এই অ্যাসাইলাম গ্রিন কার্ডগুলা পজ করে রাখা হয়েছে। এটা কি সত্য না মিথ্যা, এইটুকু জানার জন্য আমি অ্যাসাইলাম মানে অনেক অনেক ধন্যবাদ শাহান আহমেদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটি আসলে একটা সংবাদ আসছিল, বাট এটা অনেকটা সত্য, কারণ এই বছরের শুরুতে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে পজ রাখা হয়নি। একটা নির্দেশনা ছিল যে বিশেষ করে অ্যাসাইলাম বেসিসে যারা গ্রিন কার্ড আবেদন করে তাদের অ্যাপ্লিকেশন গুলো ভ্যাটিং যেন আরো কেয়ারফুলি করা হয়। বাট ভিসা আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভাল আর আগের মধ্যে রয়েছে, গ্রিন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে। যদি কারো কোনো অ্যাপ্লিকেশনে কোনো ঘাটতি থাকে অথবা তারা চিঠি পাঠাচ্ছে, তো ওনার এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে ওনার লয়ারের সাথে ইন্টেনসিভলি কাজ করতে হবে, বাট উনি অবশ্যই গ্রিন কার্ড পেয়ে যাবেন। তার মানে এটা যে পজ অবস্থায় এখন নাই, কাজ চলছে, শুধুমাত্র যাচাই বাছাই হয়তো কারো কারো ক্ষেত্রে হচ্ছে, তাই তো? রাইট। অনেক ধন্যবাদ শাহান আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসলে যেটা শুনেছেন ওটা এখন আর সঠিক নয়। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি ফরহাদ বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি স্যার, আমি এক বছর আগে কানাডা থেকে আমেরিকা আসছিলাম। জি। তো 1 মাস পরে আইস অফিসে যাই আমি হাজিরা দিয়েছি। জি। তারপর ওরা ডেট দিছে আবার 1 বছর পরে যাওয়ার জন্য, সেপ্টেম্বরের মাঝামাঝি। জি। তো এখন আমি যদি আবার যাই কোনো সমস্যা হবে কিনা এই জিনিসটা স্যার থেকে জানতে চাইছিলাম। অনেক ধন্যবাদ ফরহাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আইস যেটা কিনা ইউএস গভর্নমেন্টের যেটা রিকোয়ারমেন্ট হাজিরা, সেটা তো ওনাকে দেখতে হবে যে ওনার ইমিগ্রেশন কেসের কি অবস্থা। যদি ওনার ইমিগ্রেশন কেস পেন্ডিং থাকে আইদার ইউএসসিএস অথবা ইমিগ্রেশন কোর্টে,
তাহলে ওনার সমস্যা হওয়ার কোনো কথা নয়, ওরা হয়তো রেগুলার চেক করে ওনাকে আবার নতুন ডেট দিয়ে দিবে। কিন্তু যদি ওনার কোনো কেস না থাকে, ওনার কেস ডিসমিস হয়ে যায়, তখন ওনার কিন্তু রিস্ক থাকতে পারে। এটা রেগুলার প্রসেস, কারণ কেস না থাকলে ওনাকে কেন শুধু শুধু আবার ডেট দিবে? কারণ এখন ইউএস গভর্নমেন্ট খুব এফিসিয়েন্টলি সবাইকে যাদের কিনা কোনো কেস নাই তাদেরকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া তারা এক্সারসাইজ করছে। তো সেই ক্ষেত্রে ওনার যদি কেস না থাকে রিস্ক থাকবে, আর যদি ওনার কেস পেন্ডিং থাকে ওনার ক্ষেত্রে কেস মিনিমাম কেস রিস্ক বলা যায়। অনেক ধন্যবাদ ফারাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একটি মাহফুজ মির্জা, তিনি বলছেন যে আমি 2021 সালে বর্ডার দিয়ে এসেছি, আমার অ্যাজাইলাম একবার ডিনাই হয়, এখন আমার কেস আপিলে আছে। 2025 সালের জানুয়ারিতে ইউএসএ সিটিজেনকে বিয়ে করি, আমার ওয়াইফ আমার জন্য I-30 পিটিশন করেছেন, আমার কি এখানে গ্রিন কার্ড হবে? এটাই প্রশ্ন। না, যদি যারা কিনা বর্ডার ক্রস করে আসছে যদি তাদের যদি আপনার I-94 না থাকে, তারা কিন্তু কোনোভাবে কিন্তু আমেরিকা থেকে সেটেলমেন্ট করতে পারবে না বিয়ের প্রসেসে, বিশেষ করে সিটিজেন হোক গ্রিন কার্ড হোক। বাট হতাশ হওয়ার কোনো কারণ নেই, সেক্ষেত্রে কিন্তু আরেকটি বিকল্প ওয়ে রয়েছে, যেটা কিনা প্রভিশনাল ওয়েভারের মাধ্যমে কনসুলার প্রসেস হয়ে কিন্তু আসতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি হ্যালো দর্শক, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি যদি স্পিকারে কথা বলে থাকেন স্পিকারটি বন্ধ করুন, আর কানে যদি হেডফোন থাকে সেটাও খুলে ফেলুন, সুন্দর করে কথা বলুন, স্পিকারটি বন্ধ করুন। হ্যালো হ্যালো, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, আমরা একটু রাকিব হাওলাদার বলছেন EB3 নন ক্যাটাগরি ভিসা কোনো আপডেট আছে কি? EB3 নন ক্যাটাগরি ভিসার কোনো আপডেট আছে কি? EB3 যেটা কিনা এমপ্লয়মেন্ট বেস থার্ড ক্যাটাগরি, সেটা আগের মধ্যে আছে। এখনো এটার আপনার প্রায় আপনার 2 থেকে 2.5 বছর বিহাইন্ডে রয়েছে। রাকিব হাওলাদার, আপনি একই প্রশ্ন অনেকবার করার কারণে অন্য অনেক দর্শকের প্রশ্ন নষ্ট মানে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না। অনুরোধ করবো যে আপনার প্রশ্নটি একবার করলেই ভালো। নাইমা চৌধুরী, তিনি বলছেন ফর F4 ভিসা ক্যান আই ইউজ এনি ওয়ান স্পন্সর অর হু অ্যাপ্লাই, হি অর শি হ্যাভ টু প্লিজ ইফ পসিবল লেট মি নো। নাইমা চৌধুরীর এটির উত্তর কি আছে? উনি কি F4 ভিসার জন্য কি স্পন্সর করতে চান? ক্যান আই ইউজ বলছে, ক্যান আই ইউজ anyone sponsor or who apply, he or she have to please if possible let me know. এই যদি F4 কেন আবার যে কোনো ফ্যামিলি বেস পিটিশনের ক্ষেত্রে উনি যে কোনো স্পন্সর ইউজ করতে পারে, জয়েন্ট স্পন্সর, সেক্ষেত্রে কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ রাকিব হাওলাদার, আপনি একই প্রশ্ন বারবার করছেন এবং যে কারণে অনেকের প্রশ্নই চলে যাচ্ছেন। আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আশা করি আর প্রশ্ন করে অন্যের প্রশ্নগুলো নষ্ট করবেন না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনটি বন্ধ করুন, টেলিভিশনের শব্দ আসছে, বন্ধ করুন। ফরহাদ। জি হ্যালো, জি বলুন। আমার নাম হচ্ছে ফরহাদ। আমি 2 বছরের জন্য গ্রিন কার্ড পেয়েছিলাম আমার ওয়াইফের থ্রুতে। তারপরে আপনার আমাকে বলা হয়েছে যে আপনার রিনিউ করার জন্য 3 মান্থ আর্লিয়ার অ্যাপ্লাই করতে, কিন্তু অনেকে বলতেছে 6 মান্থ আর্লিয়ার নাকি অ্যাপ্লাই করা যায়। কিন্তু আমার যে পেপারটা পেয়েছিলাম ওখানে লেখা আছে যে 3 মান্থ আর্লিয়ার ইউ মাস্ট অ্যাপ্লাই। তো আমি কি 3 মাস আগে অ্যাপ্লাই করবো নাকি 6 মাস আগে অ্যাপ্লাই করবো রিনিউর জন্য? অনেক ধন্যবাদ জনাব ফরহাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, উনি যেটা বলেছে উনি ওই ওয়াইফের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, তো এটা উনি কিন্তু এটা রিনিউ হবে না, এটা হচ্ছে কন্ডিশনাল রিমুভ করতে হবে ওনার গ্রিন কার্ডটি। সেটি 3 মাস আগে নয়, সেটি ওনার এক্সপাইরেশনের 3 মাসের মধ্যে করতে হবে। মানে মানে উনি বলছিলেন 3 মাস বা 6 মাস। না, 6 মাস হচ্ছে যাদের কিনা রেগুলার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যায়, তখন তাদের যখন রিনিউর জন্য দরকার হয় তখন হচ্ছে যেটা 6 মাসের মধ্যে করতে হবে, কিন্তু বাইরে না।
আশা করি জনাব ফারহাদ আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। রাবিব আহমেদ, আবার আপনার প্রশ্নটি হয়তো চলে গেছে, দয়া করে আবার একটু পাঠিয়ে দিন, আমি নিশ্চয়ই উত্তর দিব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি হাসান বলছিলাম ব্রঙ্কস থেকে। জি ওয়াল ইসলাম। জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি অ্যাসাইলামের থ্রুতে গ্রিন কার্ড পেয়েছিলাম। আমি গ্রিন কার্ড এন্ড ট্রাভেল পারমিটের জন্য একসাথে অ্যাপ্লাই করেছি। জি, আমার গ্রিন কার্ড এসে পড়েছে, কিন্তু ট্রাভেল ডকুমেন্ট এখনো আসেনি। এখন কি করণীয় সেটাই? জি, অনেক ধন্যবাদ হাসান। জনাব মাহফুজুর রহমান। দুই রকম অ্যাপ্লিকেশন এবং দুটা সম্ভবত দুই অফিস থেকে এটা অ্যাডজুডিকেট হয় এবং অনেক সময় দুটোর প্রসেসিং টাইমও ভিন্ন থাকে। সেক্ষেত্রে উনি গ্রিন কার্ড পেয়েছে, খুব ভালো সংবাদ। এবং ওনার যে ট্রাভেল পাসে যেটা ওনাদের যে প্রসেসিং টাইম ওটি পূর্ণ হলেই উনি পেয়ে যাবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন জনাব হাসান এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি রানা ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি, আমার অ্যাটর্নি সাহেবের কাছে দুইটা কোয়েশ্চন ছিল। জি বলুন। জি অ্যাটর্নি সাহেব, আমার কোয়েশ্চন হচ্ছে, আমি গ্রিন কার্ড হোল্ডার। জি, আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করেছি, 18 মাস হয়ে গেছে। জি, আর কতদিন লাগতে পারে? জি, একটা গেল। আর দ্বিতীয় কোয়েশ্চন হচ্ছে, আমি এই বছর নভেম্বরে এলিজিবল হব ফর সিটিজেনশিপ অ্যাপ্লাইয়ের জন্য, বাট আমি একটু দেশে যেতে চাচ্ছিলাম, আমি কি দেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবো সিটিজেনশিপের জন্য? অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। গ্রিন কার্ড দিয়ে স্পন্সরের জন্য আবেদন করলে এটা যেটা I-130 যেটা রয়েছে সেটি অ্যাপ্রুভ হতে 2 থেকে 2.5 বছর সময় লেগে যায়, এটা অ্যাভারেজ টাইম। আর উনি যেটা বলছে যে সিটিজেনশিপের জন্য উনি অনলাইনে আবেদন করতে পারে দেশের বাইরে থেকেও, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ওনার যখন উনি সিটিজেনশিপের ইন্টারভিউতে যাবে, ওনাকে তখন দেখাতে হবে যে ওনার যে স্টেটে উনি রেসিডেন্স, যেন সেটি অ্যাটলিস্ট 3 মান্থ ওনার রেসিডেন্সি থাকে সেই স্টেটে। তাহলে সেক্ষেত্রে যে সিটিজেনশিপের জন্য যে টাকাটা দিতে হয়, কত 725 না কত ডলার, সেটা তিনি বাংলাদেশ থেকে কিভাবে দেবেন? ওই অ্যাপ্লিকেশনের অনলাইনে সাবমিশনের ব্যবস্থা রয়েছে এবং ক্রেডিট কার্ডও পে করা যায় অনলাইন। আচ্ছা, ক্রেডিট কার্ডে করলেও হবে। তো এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই যদি আপনার বাংলাদেশে যেও যদি আপনি আপনার সিটিজেনশিপের জন্য আবেদন করেন নভেম্বরে, সেক্ষেত্রে করতে পারেন। তবে ভালো হয় যদি এখান থেকেই যদি 6 মাস পরে, মানে নভেম্বর তো কাছাই গেছে, এখানে করে যদি যান তাহলে হয়তো সবচেয়ে ভালো হয়। এবং এখন খুব তাড়াতাড়ি কিন্তু সিটিজেনশিপের পরীক্ষা হচ্ছে, 2 থেকে 3 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে দেশে যাবেন, সেটি বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে, আমার নাম মোহাম্মদ আলী আসগর। জি, তো জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে মাহফুজুর রহমান স্যারের কাছে। আমি ধরেন 2023 জুলাই মাসে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। জি, এটা 2 বছর হয়ে গেছে অলরেডি। তো আমার এখনো কোনো কার্ডও আসেনি, কোনো আপডেটও আসেনি। আমার কি করণীয় কি, এটা স্যারের কাছে প্রশ্ন। আপনি কি অ্যাসাইলাম উইন করেছিলেন? জি জি, অ্যাসাইলাম উইন করছি আমি, 2022 উইন করছি। আচ্ছা, 23 জুলাইয়ে আবেদন করেছেন, এখনো পাননি। অ্যাটর্নি মাহফুজুর রহমান। সাধারণত গ্রিন কার্ডের প্রসেস 15 থেকে 16 মাসের মধ্যে অ্যাডজুডিকেট হয়ে যায়। ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা 2 বছর পেরিয়ে গিয়েছে। তো বোঝা যাচ্ছে যে এটা আপনার যেটা রিজনেবল টাইম থেকে অনেক আপনার বিহাইন্ডে রয়েছে। তো সেক্ষেত্রে উনি USCIS এর সাথে রেগুলার ওয়েতে যোগাযোগ করতে পারে আপডেট জানার জন্য। আর যদি তাতেও কোনো কাজ না হয়, তো ওনার সর্বশেষ ওনার যে পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে ম্যান্ডামাস করতে পারে, যে গভর্নমেন্ট এগেইনস্টে সু করতে পারে। তাহলে হয়তো উনি 3 মাসের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যান। এটাই বোধহয় সবচেয়ে উত্তম পন্থা, কারণ যেটি হয়তো 1.5 বছরের মধ্যে পাওয়ার কথা সর্বোচ্চ, সেখানে 2 বছর হয়ে গেছে, তারপরও পাননি। সেক্ষেত্রে যেটি বললেন যে ম্যান্ডামাস করে যদি আপনি ব্যবস্থা করতে পারেন তাহলে হয়তো খুব দ্রুতই পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শিপন বলছি ব্রঙ্কস থেকে। জি, জি, আমি
ভোটার দিয়ে আসছিলাম 2021-এ। জি তো আসার পরে আমার অ্যাসাইলাম সাবমিট করছিলাম, করার পরে এখন বর্তমানে আমার অ্যাসাইলামটা ক্লোজ করে দিছে ইউএসএ। জি তো এখন আবার আমার এই যে আগামী এই মাসের 25 তারিখে আমার ইউএসসিআইএস এর রিপোর্টিং, আমি আবার নতুন করে আবার কেস সাবমিট করছি। তো ওইটা রিসিভ লেটার এখনো আসে নাই। তো এখন কি আমার জন্য যাওয়া নিরাপদ নাকি না? অনেক ধন্যবাদ শিপন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এই টপিকস নিয়ে মনে হয় আরো 2 সপ্তাহ আগে আলাপ করেছিলাম টিভিএন 24 এর মাধ্যমে। আর কিছুক্ষণ আগেও বলেছিলাম যে আইস রিপোর্টিং এর ক্ষেত্রে যদি কেস যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অবভিয়াসলি একটা ডিটেইন হয়ে যাওয়ার রিস্ক থাকবে, কারণ এটা স্বভাবত রিজন যে গভর্নমেন্ট কেন শুধু শুধু তাকে বাইরে রাখবে যদি কোনো কেস না থাকে। তো উনি যেটা বলেছে যে উনি আবার পুনরায় সাবমিট করেছে, সঠিক পদক্ষেপ নিয়েছে। যদি ওনার হাতে রিসিভ নোটিশ চলে আসে তাহলে অবশ্যই ওনার একটা পজিশন শক্ত থাকবে, ওনার ডিটেইন হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর যদি ওনার কেস না থাকে তাহলে উনি দেখা করতে গেলে হয়তো বা একটা গভর্নমেন্ট হয়তো ডিটেনশনে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি অ্যাটর্নি সাথে নিয়ে যায় সুবিধা পাবে? অ্যাটর্নি হলে অথবা ওনার কিছুটা সেফগার্ড হবে, বাট যেটা করণীয় গভর্নমেন্টের সেটা হয়তো বা তারা করবেই। অনেক ধন্যবাদ শিপন আপনার প্রশ্নের জন্য। আসলে আপনার কেসটি এখন কি অবস্থায় আছে পুরোপুরি কাগজ না দেখে তো উত্তর দেওয়া সম্ভব না, তারপরেও যেটুকুন আপনার কথা শুনে যেটুকুন বোঝা গেল সেটার ভিত্তিতেই আপনাকে যে পরামর্শ দেওয়া গেল সেটি বোধহয় আপনার জন্য যথেষ্ট, এবং সেভাবেই হয়তো যদি আপনি কাজ করেন আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। শিপন আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াইসলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আমার ওয়াইফ একটু থেকে 2-2.5 বছর আগে এই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে। জি। তো অ্যাপ্লাই করার পর সে কোয়ালিফাই করে এই মত করেন যে সে প্রশ্নপত্র পাস করতে রিটেন এবং ইয়েতে পাস করছে, কিন্তু সে আন্ডারস্ট্যান্ডিং এ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সে ফেল করছে। তখন তার আরেকটা আসতে ছিল, কিন্তু সে রাগ করেই হোক আর ইয়ে করে হোক আর সে তাই নেই। এখন সে আবার রেডি, আবার সে অ্যাপ্লাই করবে। 2 বছর অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন সমস্যাটা সেই জায়গায় যে তার 10 বছরের গ্রিন কার্ড ছিল, গ্রিন কার্ড রিনিউ করতে সে 6 মাস আগেই, কিন্তু সেই যেটা এখন আর রিনিউটা আসে, দ্যাট ইজ গ্রিন কার্ডটা পায় নাই। অ্যাপ্লাই করতে পারলে কিভাবে পারবে জানা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনার প্রশ্নটা একটু ভেঙে ভেঙে গিয়েছে, তারপরে বুঝতে পেরেছি আমি যে উনি ওনার ওয়াইফের সিটিজেনশিপের আবেদনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা ছিল। হ্যাঁ, অবশ্যই সিটিজেনশিপ আবেদনের আপনার সাকসেসফুলি পাস করতে গেলে ওটাও একটা ওয়ান অফ দি রিকোয়ারমেন্ট যে ইংলিশ বুঝতে হবে। অফিসার যে কথাগুলো বলবে অথবা অ্যাপ্লিকেশন ফর্মে যেসব প্রশ্ন রয়েছে ওগুলো যখন জিজ্ঞেস করবে সেগুলো সঠিকভাবে আনসার দিতে হবে, না হলে কিন্তু উনি সিটিজেনশিপের আবেদন সাকসেসফুলি পার করতে পারেন। আর উনি যেটা বললো যে রিনিউর জন্য আবেদন করেছে, রিনিউর জন্য আবেদন করলে ওরা ম্যাক্সিমাম 24 মাস সময় নেয়, কারণ রিনিউ যখন আবেদন করা হয় ওরা একটা রিসিপ্ট নোটিশ ইস্যু করে, ওখানে কিন্তু 24 মান্থস কিন্তু একটা এক্সটেনশন দিয়ে দেয়। ওই এক্সটেনশনের মাধ্যমে উনি কিন্তু ট্রাভেল ওয়ার্ক সবকিছু করতে পারেন। তো ওনার যেটা প্রশ্ন যেটা আপনি বললেন ভেঙে ভেঙে যাচ্ছিল বলে আমরা বুঝিনি, তবে যেটুকুন বোঝা গেল যেহেতু ওনার ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা ছিল বলে আবার তাকে তারিখ দিয়েছিল, কিন্তু একটু মন খারাপ বা রেগে টেগেই হোক উনি আর যাননি, আবার নতুন করে আবেদন করছেন। কিন্তু গ্রিন কার্ডের মেয়াদ যেহেতু 6 মাসের মধ্যে উনি আবেদন করেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এর মধ্যেই যদি আবেদন আবার নতুন করে থাকেন? না, এতে কোনো সমস্যা নেই। গ্রিন কার্ড রিনিউর বিষয়টা খুবই ফ্লেক্সিবল। ইভেন যদি কারো গ্রিন কার্ডের মেয়াদ এক্সপায়ার হয়ে যায় তারপরেও কিন্তু আবেদন করলে উনি গ্রিন কার্ড পেয়ে যান। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। শাকিল হাওলাদার, আপনি যে প্রশ্নটি করেছেন কতদিন সময় লাগতে পারে, খুব বিনয়ের সঙ্গে আপনাদের বলছি এই ধরনের বায়বীয় উত্তর দেওয়া সম্ভবপর নয়। কতদিন লাগতে পারে আমি তো নই, আমাদের আলোচক যিনি আছেন তার পক্ষেও না, এমনকি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের পক্ষেও বলা সম্ভবপর নয় আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন সেটা কতদিন লাগতে পারে। রাবিব আহমেদ, আপনি আবার প্রশ্নটি করেছেন একটা বিল হওয়ার কথা, ইমিগ্রেশন ভিসার টাকার বিনিময়ে কেস এগিয়ে আনা যায়, এটার কোনো খবর আছে কি? অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার কাছে কোনো তথ্য আছে?
না, আমরা সম্ভবত 2 সপ্তাহ আগে আলাপ করেছিলাম যে আপনার ডিগনিটি অ্যাক্ট 2025 ওখানে একটা প্রভিশন ছিল যে এক্সপায়ার্ড করার, বিশেষ করে আপনার ফ্যামিলি স্পন্সর যে ভিসাগুলো রয়েছে, বিশেষ করে ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশন F4 ক্যাটাগরি, যে 20,000 আপনার জমা দিলে তারা এক্সপায়ার্ড করার সুযোগ থাকবে। আসলে এটা এখনো বিল আকারে রয়েছে। পরিষ্কার করে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এটি কিন্তু এখনো আইন আকারে আসেনি, কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই, এটি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। ভবিষ্যৎ দেখার বিষয় এই ধরনের কোনো ল সাকসেসফুলি প্রেসিডেন্ট সাইন করে কিনা। এখনো এটা পাস হয় নাই, কংগ্রেসে আছে, এটা আরো বিভিন্ন কমিটিতে গেছে, সম্ভবত এটা জুডিশিয়ারি ডিপার্টমেন্টে গেছে এবং হোমল্যান্ড সিকিউরিটিতে গেছে, যাচাই বাছাই হচ্ছে। হলে হয়তো কংগ্রেসের উভয় কক্ষে পাশ করার পরে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এইটি হয়তো ম্যাটেরিয়ালাইজ হবে। তার আগ পর্যন্ত শুধু প্রস্তাবটা যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। রাবিব আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি ব্রুকলিন থেকে ইকবাল বলছি। জি জি, আমার অ্যাটর্নি সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল। বলুন। F4 ভিসার আমাদের 1 উইক আগে ডিকিউ হয়েছে, আর কতদিন লাগতে পারে প্রসেসিংটা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের আমার ভাইয়ের আপনার অ্যাবিউজ কেস আছে আর কি, বাবা কেস, তো কতদিন লাগবে এটা? সাথে 18 মাস হয়েছে। অনেক ধন্যবাদ ইকবাল সাহেব। একটু আগেই আপনার কথাটা বললাম যে কতদিন লাগতে পারে বিষয়টি, তারপরেও আপনি যেহেতু ফোন করেছেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান। F4 ভিসা, ওনার যদি ভিসা প্রায়োরিটি ডেট যদি জানুয়ারি 2008 এর আগে হয়ে থাকে এবং ডিকিউ হয়ে যায়, তাহলে যে কোনো সময় ইন্টারভিউ ডেট চলে আসতে পারে, কারণ ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে এখন জানুয়ারি 1, 2008। আর ওনার যে দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে বাবা কেসের ক্ষেত্রে, বাবা কেসে একটু সময় লেগে থাকে, এটা আপনার সামটাইমস 3 বছরও গড়িয়ে যায় বাবা কেস আপনার অ্যাডজুডিকেট হতে। অনেক ধন্যবাদ ইকবাল আপনার প্রশ্নের জন্য। সুলভ সেন, আমার এক রিলেটিভ গত কয়েকদিন আগে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়, তখন সরকারি লয়ার 60 দিনের সময় চেয়ে নেন। এমন অবস্থায় কেস গ্র্যান্টেড হওয়ার সম্ভাবনা কতটুকু? উনি তো পুরোপুরি বলেন যে কেন সময় চাইলো 60 দিন। হতে পারে অনেক কারণে, কারণ অথবা ওনার লয়ার দেরি করে কাগজপত্র সাবমিট করতে পারে, সেক্ষেত্রে সরকারের লয়ারের আপনার রিভিউ করার সুযোগ হয়নি, আর সেক্ষেত্রে জাজ কিন্তু দিতেই পারে, কারণ ব্যালেন্স করতে হয়, দুই পক্ষই যেন সমান সুযোগ পায়। তো সেক্ষেত্রে যদি ওনার যদি টেস্টিমনি না হয়, ট্রায়াল না হয়, তাহলে ওনাকে ট্রায়ালের জন্য প্রস্তুতি নিতে হবে আফটার 60 ডেজ। অনেক ধন্যবাদ সুলভ সেন। শাকিল হাওলাদার, EB3 ভিসা নিউ আপডেটেডটা জানাবেন, আপডেট কিছু আছে কি? ওটা আমাদের অনুষ্ঠানের শুরুতে একটা প্রশ্ন করেছিল, হ্যাঁ, সেটি এখন যে প্রায়োরিটি সেটা হচ্ছে প্রায় 2 থেকে 2.5 বছর বিহাইন্ডে রয়েছে। অনেক ধন্যবাদ শাকিল হাওলাদার। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম আলমাজি, আমি এই বছরের শুরুতেই আমেরিকাতে আসি এবং গ্রিন কার্ড পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে দুটো, আমি এই মুহূর্তে দেশে যে কতদিন থাকতে পারবো একটানা, অথবা দ্বিতীয় প্রশ্ন, রিএন্ট্রি পারমিট বলতে কি বোঝায়, সেখানে কতদিন থাকা যেতে পারে পারমিশন নিয়ে, আর সেই ক্ষেত্রে আমার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে কিনা? অনেক ধন্যবাদ। এই বিষয়টি আমরা অলরেডি আলোচনা করেছি, হয়তো আপনি শোনেননি, শুনলে আর দ্বিতীয়বার হয়তো করতেন না। তারপরেও অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি সংক্ষেপ করে আবার বলি যে গ্রিন কার্ড নিয়ে অবশ্যই দেশের বাইরে যেতে পারবে, সেক্ষেত্রে ওনার সাধারণত 6 মাসের বেশি অবস্থান করা উচিত হবে না পারমিশন ছাড়া, এবং 1 বছরের বেশি কোনোভাবেই দেশের বাইরে থাকা চলবে না, নাহলে গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। আর যেটা বললো যে রিএন্ট্রি পারমিট, সেটি হচ্ছে যেটা আমরা বললাম যে রুল, যে 6 মাসের বেশি থাকলে ওনার গ্রিন কার্ডের সমস্যা হতে পারে, অথবা 1 বছর বেশি থাকলে গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে। এই যে প্রভিশন থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে রিএন্ট্রি পারমিট। আপনি যদি রিএন্ট্রি পারমিট পান, আপনি সর্বোচ্চ 2 বছরের জন্য পারমিশন পাবেন। এই রিএন্ট্রি পারমিট দিয়ে আপনি ম্যাক্সিমাম 2 ইয়ার্স দেশের বাইরে অবস্থান করতে পারবে, এবং গ্রিন কার্ডটি ইনটেক থাকবে। ফেরত আসার সময় ওনার কোনো প্রবলেম হবে না, ওনার আবার এখানে আবার নিশ্চিতভাবে প্রবেশ করতে পারে।
অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি অনেক ব্যস্ত মানুষ, এই ব্যস্ততা উপেক্ষা করে এই রাত্রিবেলা আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং খুব একটি ভীতিকর বিষয় নিয়ে, যেটি একটু চর্চিত বিষয়, আননেসেসারি, অনেকেই ভয় দেখান বা ভয় পান, সে কারণে এই বিষয়টি, বিশেষ করে এই যে নাগরিকত্ব বাতিলের যে বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি উপস্থাপন করেছেন এবং প্রচুর দর্শকের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রাভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 এর দর্শক শ্রোতা বৃন্দকে আমাদের অনুষ্ঠানে অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আগেও বলেছি, এখনও বলছি যে সাম্প্রতিক বছরগুলোতে বিচার বিভাগ নাগরিকত্ব বাতিলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। কারা পাচ্ছে সেটা আমরা বলেছি যে আমেরিকার প্রতি যারা হুমকি স্বরূপ কোনো কাজ করে থাকেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ কোনো কর্মকাণ্ডে জড়িত যদি থাকেন, খুব বড় ধরনের অপরাধ যদি করে থাকেন, তাহলেই সেক্ষেত্রে কেবল একজন নাগরিককে ডিন্যাচারালাইজড করা হয়, তার আগে নয়। তারও বিশাল একটা প্রক্রিয়া থাকে। আদারওয়াইজ অন্য কোনো অপরাধের জন্য সেটা হয়তো সিভিল মামলা হতে পারে, ক্রিমিনাল মামলা হতে পারে, সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে বা আমাদেরকে যে অপরাধের ভিত্তিতে বিচারের হতে পারে, তার শাস্তি হতে পারে, কিন্তু নাগরিকত্ব বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এবং এর মধ্য দিয়ে, আজকের আলোচনার মধ্যে দিয়ে আশা করি আপনাদের ভেতরে বা আমাদের অনেকের ভেতরেই যে একটা ভয় সঞ্চার হয়েছিল যে বোধহয় আমরা এসেছি, আমাদেরকে এখনই নাগরিকত্ব পেয়েছে কিন্তু আমাদের হয়তো তাড়িয়ে দেবে ইত্যাদি, বিষয়টি সঠিক নয়। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।